ভাই শুরু করো। শুরু হয়েছে? না ভাই হয়েছে? আচ্ছা শুরু হয়েছে। সবাই লাইভটাতে জয়েন করো আর হচ্ছে একটু গ্রুপে মেনশন দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। আমরা অনলাইন ক্লাসটা শুরু করব এখনই। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা অ্যাপ্রুভ হয়েছে তো না? কয়জন আসছে দেখুন? 40 40। ওকে 40 50 ওকে ঠিক আছে ভাইয়া, আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের লাস্ট 2 দিন আমরা হচ্ছে ক্লাস নিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর হচ্ছে কর্মমুখী রসায়ন। আজকে আমরা এই দুইটারই অনলাইন ক্লাস, তোমাদেরকে আরেকবার মাস্টার বুকটা জাস্ট পড়াই দিব। অফলাইন যারা ক্লাস করছো তাদের তো অবশ্যই খুব ভালোভাবে পড়া আছে, যারা কোনো কারণে অফলাইন ক্লাসটা করতে পারো নাই তারা অনলাইনটা হচ্ছে সুন্দরভাবে একটু করে নিবা। এখন আমরা একটু জাস্ট বলো যে তোমরা হচ্ছে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে অবশ্যই, সেটা আমি দেখতে পাচ্ছি। কথাটা ক্লিয়ার আছে কিনা, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করে জানায় দাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো ভাইয়া, কর্মমুখী রসায়নের মধ্যে আমাদের যে জিনিসটা ফার্স্টে লাগতেছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার ভিত্তি আছে 3টা। খাদ্য নিরাপত্তার ভিত্তি আছে 3টা। সেটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য আর খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্য নিরাপত্তার শর্ত আছে 3টা: পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য আর খাদ্যের সঠিক ব্যবহার। এখন দেখো আমরা একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে খাদ্য ঠিকমতো উৎপাদনের জন্য উদ্ভিদে দিতে হয় বিভিন্ন রকমের সার। সেই সারগুলোর মধ্যে একটা আছে নাইট্রোজেন যুক্ত সার, একটা হচ্ছে ফসফরাস যুক্ত সার, আর একটা হচ্ছে পটাশিয়াম যুক্ত সার। সো নাইট্রোজেন যুক্ত প্রধান সার হলো ইউরিয়া। নাইট্রোজেন যুক্ত প্রধান সারকে নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া। এখন ইউরিয়া ছাড়াও নাইট্রোজেন যুক্ত সার আছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। প্রশ্ন তোমাকে করে নাইট্রোজেন যুক্ত সার কিসে সহায়তা করে? উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করে। তাহলে নাইট্রোজেন যুক্ত সার কিসে সহায়তা করে? উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করে। এখন আমরা চলে আসো ফসফরাস যুক্ত সার। প্রধান ফসফরাস যুক্ত সার হচ্ছে টিএসপি, যেটাকে আমরা বলি ট্রিপল সুপার ফসফেট। কি বলে? ট্রিপল সুপার ফসফেট। এই ট্রিপল সুপার ফসফেট এটা উদ্ভিদের মূলের বৃদ্ধিতে ভূমিকা পালন করে। মূলের বৃদ্ধিতে ভূমিকা পালন করে। চলে আসো ম্যাম পটাশিয়াম যুক্ত সার। পটাশিয়াম যুক্ত সারের মধ্যে প্রধান সার হচ্ছে মিউরেট অফ পটাশ। প্রধান সার কোনটা? মিউরেট অফ পটাশ, যেটাকে বলা হয় KCl। এই মিউরেট অফ পটাশ ফুল আর ফল ধারণে সহায়তা করে। মিউরেট অফ পটাশ কিসে সহায়তা করে? ফুল আর ফল ধারণে সহায়তা করে। সবাই একটু কমেন্ট করে দাও নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটা? নাইট্রোজেন ঘটিত প্রধান সারের নাম কি? সবাই একটু কমেন্ট করে দাও, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত প্রধান সারের নাম কি? আচ্ছা এখন দেখো ভাই, এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে লাল কালি দিয়ে লেখা। সেটা হচ্ছে একজন মানুষ 100 গ্রাম ডিম থেকে যে খাদ্যমান পায় সেটা হচ্ছে 615 কিলো জুল, আর হচ্ছে প্রতি গ্রাম টিস্যু গঠনের জন্য 21 কিলো জুল শক্তি প্রয়োজন হয়। আমরা অনেকগুলো উত্তর পাইছি যে ইউরিয়া এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত প্রধান সার, তাই না? বলো তবে উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়তা করে কোন সার? মূলের বৃদ্ধিতে সহায়তা করে কোন সার? এটা আমাদেরকে দেখতে হবে। খেয়াল করো, আমরা কয়েকটা ভিটামিনের নাম পড়বো, সেটা আমাদের জানতে হবে। যে ভিটামিন এ, ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল, অথবা এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। আরেকটা নাম কি? বিটা ক্যারোটিন। তাহলে ভিটামিন এ কে আমি রেটিনলও বলতে পারি, আবার বলতে পারি এর আরেকটা নাম হচ্ছে বিটা ক্যারোটিন। আচ্ছা গেল। ভিটামিন এ এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে রাতকানা। ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে রিকেটস। খেয়াল করতে হবে ভিটামিন বি1 এর নাম হলো থায়ামিন, বি2 এর নাম হলো রিবোফ্লাভিন। বি1 এর নাম হচ্ছে থায়ামিন,
B2 এর নাম হচ্ছে রিবোফ্ল্যাভিন। এর মধ্যে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি যে ফসফরাসযুক্ত সার হচ্ছে টিএসপি, যেটা মূলের বৃদ্ধিতে সহায়তা করে। তোমাদের অ্যানসারটা আমি পাইছি, সো থ্যাংক ইউ। বেরি হয় কার অভাবে? ভিটামিন B1 এর অভাবে হচ্ছে বেরি হয়। খেয়াল করো ভাই, ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা আমরা কিন্তু ক্লাসে পড়ছি। ভিটামিন সি এর নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন ই এটাও আমরা ক্লাসে পড়ছি, এর নাম হচ্ছে টোকোফেরল। তাহলে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন ই কি? টোকোফেরল। একটু কমেন্ট করো ভাই, বেরি হয় কোন ভিটামিনের অভাবে? কোন ভিটামিনের অভাবে বেরি হয়? কোন ভিটামিনের অভাবে বেরি হয়? আচ্ছা দেখো ভাই, আমরা বলছিলাম খাদ্য নিরাপত্তা শর্ত ছিল 3টা, ঠিক একইভাবে খাদ্য নষ্ট হয় 3টা কারণে। সে 3টা কারণ কি? জীবাণু, এনজাইম, ধাতবায়ন। তোমাকে যদি বলে খাদ্য পচনের জন্য মূলত দায়ী হচ্ছে লিপিড, খাদ্য পচনের জন্য মূলত দায়ী কে? লিপিড। আরেকটা কোশ্চেন দেখবা বইতে আছে, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কে? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। তাহলে দুটো মনে রাখতে হবে, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন, আর খাদ্যদ্রব্য পচনের জন্য মূলত দায়ী কে? অ্যানসার হচ্ছে লিপিড। আচ্ছা আমরা এখানে অনেকগুলো উত্তর পেয়ে গেছি যে ভিটামিন B1, আবার থায়ামিনও লিখছে অনেকে, যে ভিটামিন B1 এর নাম হচ্ছে থায়ামিন। ভেরি গুড, থ্যাংক ইউ। কমেন্ট করো ভিটামিন ই এর নাম কি? ভিটামিন ই কে আমি কি বলি একটু কমেন্ট করে দাও। খাদ্য সংরক্ষণের অনেকগুলো কৌশল আছে। দেখো আমরা এটা ক্লাসে পড়ছিলাম যে ফ্রিজিং টেম্পারেচার 0 থেকে শুরু করে 4 ডিগ্রি অথবা -4 ডিগ্রি, দুইটাই কারেক্ট। 0 থেকে 4 ও হতে পারে, -4 ডিগ্রি হতে পারে। ডিপ ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে -5 থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিপ ফ্রিজিং -5 থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডিপ ফ্রিজিং টেম্পারেচার। খাদ্যদ্রব্য সংরক্ষণের সবচেয়ে প্রাচীন পদ্ধতি হচ্ছে শুষ্ককরণ। সবচেয়ে প্রাচীন পদ্ধতি শুষ্ককরণ। ভাই আসো পিকলিং। পিকলিং করা হয় ভিনেগার দিয়ে। কি দিয়ে পিকলিং করা হয়? ভিনেগার দিয়ে পিকলিং করা হয়। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে ভাই, সল্টিং করা হয়। সল্টিং বা কিউরিং। সল্টিং মানে সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ দিয়ে যদি আমি খাদ্যকে সংরক্ষণ করি, সেই প্রক্রিয়াটাকে বলে কিউরিং। এখানে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় 7 থেকে 8% অথবা 15 থেকে 20%, দুটাই কারেক্ট। 7 থেকে 8% অথবা 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইড দিয়ে যদি খাদ্য সংরক্ষণ করি সেটাকে বলে কিউরিং, আর ভিনেগার দিয়ে যদি খাদ্য সংরক্ষণ করি সেটাকে বলা হয় পিকলিং। আচ্ছা তো আমরা একটা প্রশ্ন করছিলাম, একটু দেখে আসি ভাই। ভিটামিন ই এর নাম হচ্ছে টোকোফেরল। অনেকে কমেন্ট করছে, যেমন শাহিন আলম, অনন্যা ইসলাম, ইসরাত জাহান কমেন্ট করছে, মাকলুফা কমেন্ট করছে, ঈশা জামান কমেন্ট করছে, ফাতেমাতু জোহরা রোশনি কমেন্ট করছে। তো কমেন্ট করতে থাকো তোমরা, আমরা অবশ্যই সবার নাম পড়ে দিব। এন্ড থ্যাংক ইউ কমেন্টগুলো করার জন্য। তো কিউরিং এটা দিয়ে সাধারণত লবণাক্ত মাছকে সংরক্ষণ করা হয়। কিউরিং এর মাধ্যমে কাকে শনাক্ত করা হয়? উত্তর হচ্ছে লবণাক্ত মাছকে সংরক্ষণ করা হয়। এখন চলে আসি খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। এর মধ্যে আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস আছে, আবার আছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। তো আমরা খাদ্য লবণের কথা বলতেছিলাম, যেটাকে বলা হয়েছে কিউরিং। খাদ্য লবণ দিয়ে যদি খাদ্য সংরক্ষণ করি লাগে 7 থেকে 8% NaCl বা 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইড। সবাই বলো ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা চিনি। চিনি হচ্ছে 65 থেকে 70% দ্রবণ ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য। এছাড়া থাকে হলুদ। ভাই হলুদও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হলুদ কি হিসেবে কাজ করে? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ভিনেগার এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। পিকলিং কমেন্ট আসছে যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পিকলিং। ভেরি গুড, সবাই কমেন্ট করো সোডিয়াম ক্লোরাইড দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে কি বলে? খেয়াল করো, এখন আমরা দেখি কৃত্রিম ফুড প্রিজারভেটিভকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট, আর একটা আছে কিলেটিং এজেন্ট। অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, আর আছে হচ্ছে কিলেটিং এজেন্ট। দেখো অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্টগুলোর মধ্যে কে কে আছে? সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সলভেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড।
নাইট্রেট লবণ, সালফার ডাই অক্সাইড গ্যাস, এগুলা সাধারণত কাজ করে অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট হিসেবে। ঠিক আছে, এগুলার ভিতরেও আমরা পড়বো, এখনই যাচ্ছি। অনেকগুলো কিউরিং উত্তর পাইছি, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে খাদ্য সংরক্ষণ আর ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ, তোমরা এটা উত্তর দিছো পিকলিং। তো থ্যাংক ইউ। এখন চলে আসো অ্যান্টিঅক্সিডেন্ট গুলা কে কে আছে। অ্যান্টিঅক্সিডেন্ট গুলা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আবার আছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। খেয়াল করো, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট তোমরা জানো ভিটামিন সি এর নাম আমি কেবল বলছি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই এর নাম আমরা কেবল পড়ছি টোকোফেরল, ভিটামিন ভিটামিন এ এটাকে বলা হয় বিটা ক্যারোটিন, ভিটামিন এ কে আমরা বলতেছিলাম রেটিনল বা বিটা ক্যারোটিন বলে, আর আছে অধাতু সেলেনিয়াম। এজন্য বলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কেস, সি এ এস ই, কেস। কেস মানে কি? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, আর এস এর ক্ষেত্রে একসাথে এটাকে বলে সেলেনিয়াম, এস এর ক্ষেত্রে একসাথে কি বলে? সেলেনিয়াম। ঠিক আছে, সেলেনিয়ামের দুইটা উৎস, মুরগির মাংস আর রসুন, এই দুটো হচ্ছে সেলেনিয়ামের উৎস, খুব ইম্পর্টেন্ট, এটা পারতেই হবে। তাহলে সেলেনিয়ামের দুইটা উৎস কি কি? মুরগির মাংস আর রসুন, এই দুটো হচ্ছে সেলেনিয়ামের মূল উৎস। চলে আসো ভাই কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তারা যারা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। একটু খেয়াল করো, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তারা যারা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। খেয়াল করো, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এরা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এরা আবার মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয় যে বিএইচএ তেল বা চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, বিএইচএ তেল বা চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বিএইচএ। সবাই কেস কমেন্ট করতেছে, থ্যাংক ইউ। মুরগির মাংস, রসুন, এই কমেন্টটাও ওরা তোমরা করে ফেলছো। তোমরা জানো আমি কি কি কোশ্চেন আসলে ক্লাসে করছি বা কি কি কোশ্চেন আমি করব। সো থ্যাংক ইউ, দ্যাটস ব্রিলিয়ান্ট। আমরা বলতেছি বিএইচএ এটা হচ্ছে তেল বা চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এইটাই কমেন্ট করে দাও। তেল বা চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? বিএইচএ। এখন চলে আসো ভাই অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কে কে আছে। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে দেখো ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। এখন ভাই কিলেটিং এজেন্ট এটা হচ্ছে ইডিটিএ, ইডিটিএ মানে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটেট। চলে আসো, আমরা যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট গুলো পড়ছিলাম, সেই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট গুলোর মধ্যে আমার কিছু ইনফরমেশন বা পড়া বাকি আছে, সেগুলো আমরা পড়ে ফেলবো এখন। তার মধ্যে আমরা সোডিয়াম বেনজয়েড নিয়ে একটা পড়া ক্লাসে পড়ছি, নিরাপদ খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম বেনজয়েড। একটু আগে তোমাদেরকে বললাম তেল আর চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় বিএইচএ, আর ফল পাকাতে ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড। কি ব্যবহার করে? ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে। তো চলে আসো সোডিয়াম বেনজয়েড থেকে আমার কি কি লাগতেছে। সোডিয়াম বেনজয়েড এটা জুস সংরক্ষণে ব্যবহার করা হয়। অনুশীলনীর এমসিকিউ, জুস সংরক্ষণে নিম্নের কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েড। সবাই বলো, জুস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েড। সরি, সবাই তো বলতে পারবা না, সবাই কমেন্ট করো। জুস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েড। আচ্ছা ভাই, আমরা বলছিলাম সোডিয়াম বেনজয়েড আর সরবেট দুইটারই অনুমোদিত একটা মাত্রা আছে, সেটা হয় 200 ppm অথবা 0.1%, হয় 200 ppm না হলে 0.1%। ঠিক আছে, 200 ppm বা 0.1%। আচ্ছা চলে আসো ভাই, অ্যাসিটিক অ্যাসিডের একটা পিএইচ আছে, সেটা হচ্ছে 4.74। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত? 4.74। নিচে দেখবা সাইট্রিক অ্যাসিডের পিএইচ আছে, আমরা কিন্তু এটা ক্লাসে পড়ছি। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কৌটাজাতকরণে। দেখবা প্রশ্ন আছে, আম কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়? কাঁঠাল কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সবাই কমেন্ট করবা সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? আচ্ছা, প্রোপানয়েড, প্রোপানয়েড সমূহ ব্যবহার করা হয় তিনটা জিনিস সংরক্ষণের জন্য। পাউরুটি, বিস্কুট, পনির, এই তিনটা বলবো। পাউরুটি, বিস্কুট, পনির সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কি? প্রোপানয়েড। এরপর আমরা খুব ইম্পর্টেন্টলি একটা জিনিস পড়ছিলাম, মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রেট আর নাইট্রেট লবণ।
মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়? নাইট্রেট, নাইট্রাইট লবণ ব্যবহার করা হয়, যার অনুমোদিত পিএইচ হচ্ছে 120 ppm। দেখি তোমরা কমেন্ট করছো কিনা। 3.14 অনেকগুলো কমেন্ট পাওয়া গেছে। ইশিকা পাল কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, ফাতেমাতু জোহরা রোশনি কমেন্ট করছে, এশা জামান কমেন্ট করছে, অনেকগুলো কমেন্ট আমরা পাইছি। আচ্ছা, সিনথিয়া কমেন্ট করছে। তো সবাইকে থ্যাংক ইউ ভাই। এখন খেয়াল করো, আমরা বলছি মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রেট বা নাইট্রাইট লবণ, যার অনুমোদিত মাত্রা হচ্ছে 120 ppm। আচ্ছা, তাইলে এখন আমাদের বাদ ছিল হচ্ছে সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড দিয়ে আমি তিনটা জিনিসকে সংরক্ষণ করি, বা দুইটা আমরা সাধারণত করি। সেটা হচ্ছে ফলের রস আর মদ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ফলের রস আর মদ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে সালফার ডাই অক্সাইড। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে দাও যে মাছ মাংস সংরক্ষণের জন্য আমি কাকে ব্যবহার করব। মাছ মাংস সংরক্ষণের জন্য কাকে ব্যবহার করা হয়? ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস এর মধ্যে আমরা বলছিলাম যে ফুড অ্যাডিটিভস হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে সরবিটল। সরবিটল ব্যবহার করা হয় ডায়াবেটিক চকলেট রূপে। কি রূপে ব্যবহার করা হয়? ডায়াবেটিক চকলেট। এবার আমাদের ক্লাসে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে হ্যামবার্গার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? KBRO3, এটাকে বলে পটাশিয়াম ব্রোমেট। হ্যামবার্গার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? পটাশিয়াম ব্রোমেট। নাইট্রেট আর নাইট্রেট লবণ অনেকগুলো কমেন্ট পাচ্ছি, নামগুলো অবশ্যই পড়ে দিব, ডোন্ট ওয়ারি। হ্যামবার্গার শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় পটাশিয়াম ব্রোমেট। এই কমেন্টটা সবাই করো। হ্যামবার্গার শনাক্ত করা হয় কি দিয়ে? হ্যামবার্গার শনাক্ত করা হয় কি দিয়ে? সবাই কমেন্ট করে দাও। হ্যামবার্গার শনাক্ত করা হয় কি দিয়ে? খেয়াল করো ভাই, আমরা দুইটা টেম্পারেচার এর আগে পড়ে আসছি, একটা হচ্ছে ফ্রিজিং আর একটা ডিপ ফ্রিজিং। তো খেয়াল করো, এখন আমাদের দুইটা টেম্পারেচার আরো লাগবে। এক্সস্টিং তাপমাত্রা কত? এক্সস্টিং তাপমাত্রা হচ্ছে 82 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্সস্টিং তাপমাত্রা 82 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা আছে রিটর্টিং তাপমাত্রা। রিটর্টিং তাপমাত্রা 115 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্সস্টিং তাপমাত্রা 82 থেকে 100, রিটর্টিং তাপমাত্রা 115 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি একটা কমেন্ট দিছিলাম, তাই কমেন্টগুলো আগে পড়ে ফেলি। তাবাসসুম মাহিন মিম কমেন্ট করছে। আচ্ছা, তারপর ইস্টার জাহান কমেন্ট করছে, আমরা দেখতেছি। অনন্যা ইসলাম কমেন্ট করছে। অচেনা, এটা কে, কি রে, কি নাম, হারা ফেলছি। আচ্ছা, ইশিকা পাল কমেন্ট করছে হ্যামবার্গার শনাক্ত করা হয় পটাশিয়াম ব্রোমেট দিয়ে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা কন্টিনিউ করি যে এক্সস্টিং টেম্পারেচার 82 থেকে 100 আর রিটর্টিং টেম্পারেচার হচ্ছে 115 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি আমরা কৌটাজাতকরণের জন্য সাধারণত মোস্ট অফ দি ক্ষেত্রে ব্যবহার করি সাইট্রিক অ্যাসিড। দেখো এখানেও আছে আম, আনারস, পেয়ারা, কাঁঠাল, সবকিছু শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়েছে সাইট্রিক অ্যাসিড। একটা আমরা হচ্ছে একটু আলাদা দেখব, সেটা হলো মাছ আর মাংস কৌটাজাতকরণের জন্য ব্যবহার করা হয় 2% লবণ 2% চিনি। 2% লবণ 2% চিনি। চলে আসি, সবাই কমেন্ট করে দাও রিটর্টিং টেম্পারেচার কত? রিটর্টিং টেম্পারেচার কত? সবাই কমেন্ট করে দাও রিটর্টিং টেম্পারেচার কত? আচ্ছা, দেখো মাংসের উপাদান আমরা বলছি মাংসে প্রোটিন থাকে 19% আর মাছে প্রোটিন থাকে 14 থেকে 20%। মাংসে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে পানি, 75% পানি থাকে। আমরা ভাই জানি যে মাছ যখন কৌটাজাতকরণ করা হয়, সেই কৌটায় প্রলেপ দেওয়া হয় হচ্ছে জিঙ্ক অক্সাইডের। কার প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়া হয় যখন আমি মাছের কৌটাজাত করি। কেন? কারণ তখন জিঙ্ক সালফাইড তৈরি হয়, যেটা হচ্ছে মাছের কালারকে উজ্জ্বল করে। তাহলে রিটর্টিং টেম্পারেচার কমেন্ট আসছে 115 থেকে 121 ডিগ্রি। একটু মনে করে সবাই কমেন্ট করো তো যে ডিপ ফ্রিজিং এর টেম্পারেচার কত বলছিলাম? ডিপ ফ্রিজিং এর টেম্পারেচার কত পড়ছিলাম? একটু কমেন্ট করে দাও। দেখো দ্রবণ, কলয়েড আর সাসপেনশন, তিনটা জিনিস আছে। ব্রাউনীয় গতি আর টিন্ডার প্রভাব, দুইটা জিনিস দেখায় হচ্ছে কলয়েড। কে দেখায়? কলয়েড। তাহলে ব্রাউনীয় গতি আছে কার? অ্যানসার হচ্ছে কলয়েডের। টিন্ডাল প্রভাব আছে কার? অ্যানসার হচ্ছে কলয়েডের। খেয়াল করো, ব্রাউনীয় গতি নাই আর টিন্ডাল প্রভাব নাই, সাসপেনশনেরও নাই, এটা নাই হচ্ছে দ্রবণেরও নাই। ঠিক আছে, খেয়াল করো ভাই, সাসপেনশন হচ্ছে দুইটা আমরা পড়বো, একটা হচ্ছে কলেরা ভ্যাকসিন আর একটা হচ্ছে বেরিয়াম সালফেট। কলেরা ভ্যাকসিন আর বেরিয়াম সালফেট, এই দুইটা হচ্ছে সাসপেনশন হিসেবে ব্যবহৃত হয়। -5 থেকে -18 অনেকগুলো ডিপ ফ্রিজিং টেম্পারেচার আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, ডিপ ফ্রিজিং টেম্পারেচার -5 থেকে -18। ভেরি গুড। আমাকে একটা জিনিস কমেন্ট করে দাও,
সেই কমেন্টটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে কোন সার? ফুল ফল ধারণে সহায়তা করে কোন সার? দেখো কলয়েডের একটা ছক আছে, সেই ছকটা আমাদেরকে পড়তে হবে। দুধ, শ্যাম্পু, ক্রিম এরা কোন শ্রেণীর কলয়েড? এরা হলো ইমালশন। দুধ, শ্যাম্পু, ক্রিম এরা কোন শ্রেণীর কলয়েড? এরা হচ্ছে ইমালশন। মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা কোন শ্রেণীর কলয়েড? মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে এক ধরনের সল। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া এক ধরনের সল, ঠিক আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া এক ধরনের সল। দুধ, শ্যাম্পু, ক্রিম এরা হচ্ছে এক ধরনের ইমালশন। মনে থাকবে? এখন চলে আসো আমরা নেক্সট যেটার মধ্যে যাব, সেটা হচ্ছে আমরা সাসপেনশন মধ্যে আমরা দুটো কথা বলছিলাম যে কলেরা ভ্যাকসিন আর বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেট ব্যবহার করা হয় অন্ত্রের ইমেজিং এর কাজে। কিসের কাজে? অন্ত্রের ইমেজিং এর কাজে ব্যবহার করা হয় বেরিয়াম সালফেট। আমরা অনেকগুলো কমেন্ট পাইছি কেসিএল যেটাকে বলা হচ্ছে মিউরেট অফ পটাশ। এটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। আচ্ছা, আমার মনে হয় কি তোমরা এই চ্যাপ্টারটা আসলে অনেক ভালো করছো। আমার মনে হয় আমরা ক্লাসেও আসলে সুন্দর করে রেডি করছি, তো কারো হোপফুলি তেমন একটা প্রবলেম থাকবে না। আর কোয়াগুলেশন, এখান থেকে আমাদের ভাই কি লাগবে? মনে রাখতে হবে কোয়াগুলেশন, এই কোয়াগুলেশনটা কার বেশি? আমরা এটা বলছিলাম যে কোয়াগুলেশন ক্ষমতা তারই বেশি হবে যার চার্জ সংখ্যা বেশি, ঠিক আছে? যেমন 3+, অ্যালুমিনিয়াম 3+, Fe3+, এদের কোয়াগুলেশন ক্ষমতা বেশি হবে কারণ এদের চার্জের পরিমাণ বেশি। আচ্ছা, এখানে দেখো এই লাইনটা বইতেও আছে যে অ্যালুমিনিয়াম 3+ ইজ গ্রেটার দেন বেরিয়াম 2+ ইজ গ্রেটার দেন সোডিয়াম প্লাস। মানে যার চার্জ বেশি তার কোয়াগুলেশন ক্ষমতা বেশি, এটাই বুঝাইছে। +3 এর কোয়াগুলেশন ক্ষমতা বড়, তারপর +2, তারপরে হচ্ছে +1। কোয়াগুলেশন নিয়ে আমরা আরেকটা জিনিস জানি যে কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ থেকে তৈরি হয় ছানা। কোয়াগুলেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? দুধ থেকে ছানা তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ থেকে তৈরি হয় ছানা। ওকে, এখন চলে আসো আমরা যে জিনিসটার মধ্যে যাবো, সেটা হচ্ছে দুধের শতকরা সংযুক্তি। এখানে দেখো দুধের একটা পিএইচ আছে, সেটা আমরা জানি 6.6 থেকে 6.9। আমরা এর আগে একটা জায়গায় পানি পড়ছে, সেটা হচ্ছে মাংসে পানির পরিমাণ ছিল 75%। এখন আমরা দেখবো দুধে পানির পরিমাণ কতটুকু থাকে। দুধে পানির পরিমাণ থাকে হচ্ছে 82 থেকে 88%, 82 থেকে 88%। আমরা বলছি দুধে 3 রকম প্রোটিন থাকে, একটা হচ্ছে কেসিন, একটা হচ্ছে ল্যাক্ট অ্যালবুমিন, আর একটা হলো ল্যাক্ট গ্লোবিউলিন। এর মধ্যে প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। প্রধান প্রোটিন কোনটা? ক্যাসিন কে বলা হয় প্রধান প্রোটিন। সবাই কমেন্ট করো দুধের প্রধান প্রোটিন কোনটা। আচ্ছা, দুধের প্রধান প্রোটিন কোনটা কমেন্ট করো। ল্যাক্ট অ্যালবুমিন আর ল্যাক্ট গ্লোবিউলিন এই দুটাকে একসাথে বলে হোয়ে প্রোটিন। একসাথে কি বলে? হোয়ে প্রোটিন। ল্যাকটোজ, এটা নিয়ে প্রশ্ন করে নিম্নের কোনটা দুধের অসমল রূপে কাজ করে? অ্যানসার হচ্ছে ল্যাকটোজ। তাহলে কোনটা অসমল রূপে কাজ করে? অ্যানসার হচ্ছে ল্যাকটোজ। চলে আসো ভাই, আমরা এই দুধের শতকরা সংযুক্তির মধ্যে আমরা একটা জিনিস এখানে দেখবো, যদি এই ছকটা হচ্ছে বইয়ের পুরো ছকটা আলটিমেটলি তোলা হয় নাই, তো আমরা এখান থেকে একটু দেখি যে মাতৃদুগ্ধে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ল্যাকটোজ। মাতৃদুগ্ধে সবচেয়ে বেশি থাকে ল্যাকটোজ। আর চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে মহিষের দুধে। চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে মহিষের দুধে। প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভেড়ার দুধে, ঠিক আছে? এই দুটো আমরা মনে রাখবো। এটা আমাদের বইতে, আমাদের মেইন বইতে এই ছকটা পুরোপুরি দেওয়া আছে। সবাই বলো দুধের অসমল রূপে কাজ করে কোনটা? দুধের পিএইচ কত? আলাদা আলাদা ভাবে কমেন্ট করবা, একটার মধ্যে দুইটা না, আলাদা আলাদা করে, ঠিক আছে? দুধের অসমল রূপে কাজ করে কোনটা? দুধের পিএইচ কত? আচ্ছা, চলে আসো। দুধকে যদি আমি পাস্তুরাল করতে চাই দুইটা পদ্ধতি লাগে, একটা হচ্ছে হোল্ডার পদ্ধতি, এইচটিএসটি পদ্ধতি। এইচটিএসটি পদ্ধতিতে টেম্পারেচার হচ্ছে 74 ডিগ্রি, আর হোল্ডার পদ্ধতিতে হচ্ছে 63 থেকে 66 ডিগ্রি। হোল্ডার পদ্ধতিতে 63 থেকে 66 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, অনুশীলনীর অবজেক্টিভে দুধ কোন শ্রেণীর কলয়েড সেটা দেওয়া আছে সল। এটা অ্যাবসলিউটলি ভুল উত্তর। অনুশীলনী এমসিকিউতে ভুল অ্যানসার দেওয়া আছে। আমরা বলছি দুধ, শ্যাম্পু, ক্রিম এরা হচ্ছে ইমালশন। কারেক্ট করতে হবে, কারেক্ট অ্যানসারটাকে দিতে হবে, ঠিক আছে? ল্যাকটোজ অনেকগুলো অপশন পাচ্ছি, যেটা হচ্ছে আমরা দুধের অসমল রূপে কাজ করে বলছিলাম। দুধের পিএইচ আমরা পাচ্ছি কত? 6.6 থেকে 6.9। ভেরি গুড। আচ্ছা, হোল্ডার পদ্ধতিতে টেম্পারেচার 63 থেকে 66, আর এইচটিএসটি পদ্ধতিতে টেম্পারেচার হচ্ছে 74 ডিগ্রি সেন্টিগ্রেড। হোল্ডার পদ্ধতিতে সময় লাগে 30 মিনিট,
আর এইচটিএসটি পদ্ধতিতে সময় লাগে 15 সেকেন্ড। ঠিক আছে, তো ভাই এই হচ্ছে আমাদের, এখন আমরা পড়বো হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স নিয়ে। তো এই জায়গাটা আমরা আসলে বোর্ডে লিখে একপাশে মুখস্থ করছিলাম যখন ক্লাস করছিলাম, তো সেই জায়গাটা আমাদের এখন খুব ভালো করে খেয়াল করতে হবে। ভাই সবাই একটু কমেন্ট করে দাও এই ফাঁকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া কোন শ্রেণীর কলয়েড? মিল্ক অফ ম্যাগনেসিয়া কোন শ্রেণীর কলয়েড? দেখো ভাই ট্যালকম পাউডার, বেবি পাউডার, দুইটার ক্ষেত্রে দুইটা জিনিস একই। এটারও মূল উপাদান ট্যাল্ক, বেবি পাউডারেরও মূল উপাদান ট্যাল্ক। ট্যাল্কের সংকেত 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, 1 অণু পানি। সবার কমেন্ট দেখতে চাই। ট্যাল্কের সংকেত 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, 1 অণু পানি। অনেকগুলা সল উত্তর পেয়ে গেছি আমি। মিল্ক অফ ম্যাগনেসিয়া কোন শ্রেণীর কলয়েড? অ্যানসার হচ্ছে সল। ভেরি গুড। এখন সবাই কমেন্ট করো ট্যাল্কের সংকেত, এটাই কমেন্ট করো, দরকার হয় দেখে দেখে কমেন্ট করো। 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, 1 অণু পানি। ট্যালকম পাউডারের ক্ষেত্রে আর বেবি পাউডারের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই অ্যান্টিসেপটিক সেম, বোরিক অ্যাসিড, জিঙ্ক স্টিয়ারেট, বোরিক অ্যাসিড, জিঙ্ক স্টিয়ারেট। আচ্ছা, এবার চলে আসো স্নো বা ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, আমরা ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে যে লিপস্টিক আর কোল্ড ক্রিম এই দুইটার মূল উপাদান সেম। লিপস্টিক আর কোল্ড ক্রিমের মূল উপাদান সেম। কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল আর মোম, ঠিক একইভাবে লিপস্টিকের মূল উপাদান হচ্ছে তেল আর মোম। এখন চেক করব কমেন্ট কে কে আসছে, সেটা আমরা পড়তে চাই। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো কমেন্ট পাইছি। সুমনা ইয়াসমিন কমেন্ট করছে। ফাহমিদ ভাই আমি তোমার কমেন্ট কেবল দেখছি, তোমার কমেন্ট আমি আসলে এর আগে খেয়াল করি নাই। এশা জামান কমেন্ট করছে, ইশিকা কমেন্ট করছে, তানজিম আক্তার কমেন্ট করছে। ঠিক আছে, অনেকগুলো কমেন্ট আমরা পাইছি। ওকে, সো আমরা ট্যাল্কের সংকেতটা পাইছিলাম, তাই না? আচ্ছা, 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, 1 অণু পানি। কমেন্ট করো সবাই কোল্ড ক্রিমের প্রধান উপাদান কি? কোল্ড ক্রিমের প্রধান উপাদান কি? আমরা মনে রাখবো যে কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় ময়শ্চারাইজার, তাহলে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার হবে সবসময় গ্লিসারল। ময়শ্চারাইজার হিসেবে সবসময় কে ব্যবহার হবে? গ্লিসারল। যেমন লিপস্টিকে ময়শ্চারাইজার কে ছিল? গ্লিসারল। এবার দেখবা আফটার শেভ, আফটার শেভে গিয়েও দেখবা ময়শ্চারাইজার হবে গ্লিসারল। আফটার শেভে ময়শ্চারাইজার কি হবে? গ্লিসারল বা গ্লিসারিন। আফটার শেভের এখানে আমরা একটা জিনিস পড়ছি, এ এ এ মানে কি? আফটার শেভ অ্যান্টিসেপটিক অ্যালকোহল। আফটার শেভ অ্যান্টিসেপটিক অ্যালকোহল। ডিনেচার্ড অ্যালকোহল আফটার শেভের ক্ষেত্রে কি হিসেবে কাজ করে? অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা গ্লিসারল কোথা থেকে কমেন্ট আসছে আমি আসলে বুঝতে পারছি না, এটা তোমরা নিজেরাও আসলে কমেন্ট করে থাকতে পারো। আমি বলছিলাম কোল্ড ক্রিমের প্রধান উপাদান কি? অ্যানসার হবে তেল আর মোম। যারা গ্লিসারল কমেন্ট করছো এটা কিন্তু ভুল। কোল্ড ক্রিমের প্রধান উপাদান তেল আর মোম, লিপস্টিকের প্রধান উপাদান তেল আর মোম। আর গ্লিসারল কি হিসেবে ব্যবহৃত হয়? গ্লিসারল ব্যবহৃত হয় ময়শ্চারাইজার হিসেবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা আমাদের প্রিয় মেহেদিকে নিষ্কাশন করে দেই। তো মেহেদির মূল উপাদান হচ্ছে লাসন। মেহেদির মূল উপাদান কি? লাসন। লাসনের একটা নাম আছে ভাই, নামটা রাখবে 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথোকুইনন এবং মেহেদির পিএইচ হচ্ছে 5.5। মেহেদির পিএইচ কত? 5.5। ঠিক আছে, আচ্ছা সবাই ট্যাল্কের তো কমেন্ট করছো, এবার বলো ট্যালকম পাউডারের অ্যান্টিসেপটিক কে? কমেন্ট করো ট্যালকম পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কাকে ব্যবহার করা হয়। এখন আমরা চলে যাবো হচ্ছে গ্লাস ক্লিনার আর টয়লেট ক্লিনারে। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে 28% অ্যামোনিয়া, আর টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে কস্টিক সোডা, যেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের ক্ষেত্রে দুর্গন্ধনাশক এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে ফেনল। কে কাজ করে? ফেনল। ঠিক আছে, আচ্ছা 5.5 এই কমেন্ট আমি কিন্তু কোথাও করতে বলছি বলি নাই, সবাই কমেন্ট করছে কারণ জানো আমি কি কমেন্ট করতে বলবো। তাহলে মেহেদির পিএইচ হচ্ছে 5.5। আচ্ছা যেটা কমেন্ট চাইছিলাম সেটা হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট আর বোরিক অ্যাসিড। কয়েকটা কমেন্ট আসতেছে, ঠিক আছে, কিন্তু সবগুলো কমেন্ট আমি এখনো পাইনি। আচ্ছা এখন চলে আসো ভাই, আমরা ইস্টেট থেকে জানি 3টা এনজাইম পাওয়া যায়, সেটাকে বলা হয় কি? জামাইন। তো এটা দেখো, আমি যদি সুক্রোজ থেকে ইনভার্ট চিনি পেতে চাই তাহলে এনজাইম হবে ইনভার্টেজ।
যদি ইনভার্ট চিনি থেকে ইথানল পেতে চাই এনজাইম হবে জাইমেজ, আর যদি ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড পেতে চাই ব্যবহার করতে হবে অ্যাসিটোব্যাক্টর। মনে থাকবে ব্যবহার করতে হবে অ্যাসিটোব্যাক্টর। অনেকগুলা বোরিক অ্যাসিড অ্যান্সার পেয়ে গেছি আমরা, যেটা ছিল হচ্ছে ট্যালকম পাউডার আর বেবি পাউডারের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক। ট্যালকম পাউডার আর বেবি পাউডারের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসাবে কে ব্যবহৃত হয়, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা সবাই চলে আসো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 এ। আমরা এখন চলে যাব হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের মধ্যে আমাদের যে জিনিসটা লাগবে খেয়াল করো, অ্যাপ্রন। এটা সাধারণত কোন কাপড়ে তৈরি হতে হবে জানো? সুতি কাপড়ের। অ্যাপ্রন সাধারণত কোন কাপড়ে তৈরি হতে হবে? সুতি কাপড়ের। খেয়াল করো, আমরা অনেক রকম গ্লাভস পরবো আজকে। ঠিক আছে, অনেক রকম গ্লাভস পরবো। সেই গ্লাভস গুলার মধ্যে আমার মেইনলি মনে রাখতে হবে পরিবেশ বান্ধব গ্লাভস, সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। পরিবেশ বান্ধব গ্লাভস কে নাইট্রাইল গ্লাভস, এটা মনে রাখতে হবে। পরিবেশ বান্ধব গ্লাভস হচ্ছে নাইট্রাইল গ্লাভস। সবাই কমেন্ট করো তো পরিবেশ বান্ধব গ্লাভস কোনটা? উত্তর হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটাও বলে দিলাম, পরিবেশ বান্ধব গ্লাভস হচ্ছে নাইট্রাইল গ্লাভস। তো এখন আসো ভাইয়া, আমাদের হ্যান্ড গ্লাভস এর প্রকারভেদ আমরা একটু দেখি। হ্যান্ড গ্লাভস এর প্রকারভেদ দেখো, জিটেক্স এ জ আছে, জ্বলন্ত বস্তুতে জ আছে। তাই জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় আমার ব্যবহার করতে হবে জিটেক্স গ্লাভস। ঠিক আছে, দেখো জালা লালা, লালা মানে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, আর জ্বালা সৃষ্টিকারী বস্তু হচ্ছে, যখন আমি জ্বালা সৃষ্টিকারী বস্তু নিয়ে কাজ করব তখন আমার ব্যবহার করতে হবে ল্যাটেক্স গ্লাভস। কি ব্যবহার করতে হবে? ল্যাটেক্স গ্লাভস। আর জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কি ব্যবহার করতে হবে? জিটেক্স গ্লাভস। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া চলে আসো, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিভিসি। এটাকে বলে পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি হয় যে গ্লাভস, সেটাকে বলে ভিনাইল গ্লাভস। কি বলে? ভিনাইল গ্লাভস। দেখো আমরা একটু আগে মেহেদি ব্যাগে নিষ্কাশন করে দিয়েছিলাম না, তো সেজন্য ও দেখতে আসছে আমরা ওকে নিষ্কাশন করে কোথায় ফেলছি। তাই ফোনের পিছনে মেহেদি এসে দেখতেছে যে তোমরা কি করতেছো। তো ভাইয়া সবাই আমার পিএইচটা কমেন্ট করে ফেলো। সবাই পিএইচ কমেন্ট করে দিচ্ছে, আমি না চাইতেও সবাই পিএইচ কমেন্ট করে দিচ্ছে, আমি চাইনি তারপর। এবং আমার স্থিতিস্থাপকতা বাড়াতে কি যোগ করতে হবে এটাও কমেন্ট করে ফেলো সবাই। আচ্ছা এখন ভাই আসো নিওপ্রিন গ্লাভস। এই নিওপ্রিন গ্লাভসটা কি দিয়ে তৈরি জানো? এটা হচ্ছে পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি। ভাইয়া বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা? প্রাকৃতিক রাবার গ্লাভস। তাহলে ভাইয়া একটু কমেন্ট করো, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করতে হবে? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করতে হবে? সবাই একটু কমেন্ট করে দাও। আমরা বলছিলাম যে গ্লাভস আমরা পড়ি ল্যাবরেটরিতে পড়ি নাইট্রাইল গ্লাভস। স্বাস্থ্যসম্মত গ্লাভস কোনটা? নাইট্রাইল গ্লাভস। পরিবেশ বান্ধব গ্লাভস কোনটা? নাইট্রাইল গ্লাভস। সকল ভালো কে? নাইট্রাইল গ্লাভস। খেয়াল করো, ল্যাবরেটরিতে যে গ্লাভস ব্যবহার করা হয় সেটা হলো নাইট্রাইল গ্লাভস। এটা হচ্ছে পরিবেশ বান্ধব গ্লাভস, এটা হলো স্বাস্থ্যসম্মত গ্লাভস। একটা প্রশ্ন করছিলাম, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয় জিটেক্স গ্লাভস। ভেরি গুড, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয় কি? জিটেক্স গ্লাভস। এখন খেয়াল করো, সফট গ্লাস আর হার্ড গ্লাস। হার্ড গ্লাস এর আরেকটা নাম আছে পাইরেক্স গ্লাস। ঠিক আছে, তবে পাইরেক্স গ্লাসের একটা সংকেত আছে, সেটা হলো পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক্স অণু সিলিকা। এখানে সাধারণত থাকে 6 অণু সিলিকা। ঠিক আছে, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 অণু সিলিকা। এটা হচ্ছে হার্ড গ্লাসের সংকেত। আর যদি বলে সফট গ্লাসের সংকেত কি জানো? তেমন কোনো কঠিন কিছুই না। সফট গ্লাসের সংকেতে পটাশিয়ামের জায়গায় জাস্ট বসবে সোডিয়াম। এটা তোমরা কালকের ক্লাসে এগুলা পড়বা, যেহেতু অর্থনৈতিক রসায়ন ক্লাস আছে কালকে, তখন দেখতে পারবা সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 অণু সিলিকা। এটাকে বলে সফট গ্লাস। সোডিয়ামের জায়গায় যদি পটাশিয়াম বসাই সেটাই হয়ে যায় হচ্ছে হার্ড গ্লাস। ঠিক আছে, এখন দেখো ভাইয়া সফট গ্লাস কি কি তৈরি করতে ব্যবহার করা হয় আর হার্ড গ্লাস কি কি তৈরি করতে ব্যবহার করা হয়। দেখো আমরা জানি টাইট্রেশনে 3টা জিনিস ব্যবহার করা হয়েছিল। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স ছিল না? এই ফ্লাক্স বা সিলিন্ডার
এরকম জাতীয় মেজারিং ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট এরকম জিনিসগুলা তৈরি করা হয় হচ্ছে হার্ড গ্লাস দিয়ে। খেয়াল করো, হার্ড গ্লাস দিয়ে আমি তৈরি করি কি বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, আর হচ্ছে মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স, পাতন ফ্লাক্স। খেয়াল করো, নামের শেষে হয় ফ্লাক্স থাকবে, নাহলে সিলিন্ডার থাকবে, আর হচ্ছে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, যেগুলো দিয়ে আমি টাইট্রেশন করছি। ঠিক আছে, আচ্ছা জিটেক্স গ্লাভস কিন্তু আমরা এটা পাইছি উত্তর, যেটা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। আচ্ছা সবাই আমাকে কমেন্ট করে দাও, বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা? বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা? বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা? গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য আমি কিছু ব্যবহার করতে পারি, যেমন তার মধ্যে আছে সোডিয়াম কার্বনেটের 10% দ্রবণ। আমি ব্যবহার করতে পারি ডিটারজেন্ট ডেকর 90। এই ডিটারজেন্ট ডেকর 90 নিয়ে তোমাকে প্রশ্ন করে কোনটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট? ডিটারজেন্ট ডেকর 90। কোনটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট? ডিটারজেন্ট ডেকর 90। কমেন্ট আসছে প্রাকৃতিক রবার গ্লাভস, সত্যি নাকি মিথ্যা? সবাই দেখো তো আসলে আসলে কি জিনিসটা সত্যি কিনা। আরো কয়েকটা কমেন্ট আসুক। আচ্ছা, গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট ডেকর 19 এর পরে আমার আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণের কিছু নাম আছে, এটাকে বলে ক্লিনিং মিশ্রণ, এটাকে বলা হয় ক্লিনজিং মিশ্রণ। ক্লিনিং মিশ্রণ, ক্লিনজিং মিশ্রণ। এই মিশ্রণে কে কে আছে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, পানি আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে। কি কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট, পানি, গাঢ় সালফিউরিক অ্যাসিড। মনে থাকবে? আচ্ছা, প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস, আচ্ছা, বা ন্যাচারাল রাবার গ্লাভস, এরা বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি, সো থ্যাংক ইউ। এখন ভাই আমাকে কমেন্ট করে দেওয়া হচ্ছে কোন ডিটারজেন্ট পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধব বা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট কোনটা? ওকে, তাহলে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ শেষ করলাম। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাঁচকে ক্ষয় করে এইচএফ। কাঁচকে ক্ষয় করে কে? এইচএফ বা হাইড্রোজেন ফ্লোরাইড বলা হয়। সেজন্য কাঁচে নকশা করার জন্য ব্যবহার করা হয় এইচএফ। কাঁচে নকশা করার জন্য ব্যবহার হয় এইচএফ। সবাই কমেন্ট করো, কাঁচে নকশা করার জন্য কোনটা ব্যবহার করা হয়? ডিটারজেন্ট ডেকর 90, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট। পেয়ে গেছি, থ্যাংক ইউ। ডিটারজেন্ট ডেকর 90। এখন সবাই কমেন্ট করো, কাঁচে নকশা করার জন্য কোনটা ব্যবহার করা হয়? দেখো, রাসায়নিক নিক্তি এটা সাধারণত দুই রকম হয়। ঠিক আছে, একটাকে বলা হয় হচ্ছে সরি এক মিনিট। আচ্ছা, তো এখানে দেখো দুই রকম ব্যালেন্সের কথা বলতেছে। একটাকে বলা হয়েছে পলবুঙ্গি ব্যালেন্স, আর একটাকে বলা হয়েছে সার্টোরিয়াস ব্যালেন্স। সো সার্টোরিয়াস ব্যালেন্স এই জিনিসটা ইউজুয়ালি আমি ব্যবহার এখন আর করি না। আমরা ব্যবহার করব হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্স। সো পলবুঙ্গি ব্যালেন্সের মধ্যে আমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। খেয়াল করো, পলবুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমার যেই স্তম্ভ বা কলাম থাকে, সেই স্তম্ভটা তৈরি হয় ব্রাশ বা পিতল দিয়ে। ঠিক আছে, পলবুঙ্গি ব্যালেন্সের প্রধান অংশকে তুলাদণ্ড হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ। তাইলে এইচএফ কমেন্ট করতে করতে এসা জামান এইচডি কমেন্ট করে ফেলছে। ঠিক আছে, এটা হবে এইচএফ, অ্যাবসলিউটলি কারেক্ট, যেটা হচ্ছে আমার কাঁচকে ক্ষয় করে অথবা কাঁচে নকশা করার জন্য ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন চলে আসো রাইডার আর রাইডার বাহক। এই রাইডারটা সাধারণত হয় প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের তৈরি, এবং এটার ওজন হয় 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রামও হতে পারে, 10 মিলিগ্রামও হতে পারে। এখন খেয়াল করো, যদি রাইডার হয় 5 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক কত হবে? রাইডার যদি হয় 5 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.1 2 3, 3টা 0 1 গ্রাম। আর যদি হয় রাইডার যদি হয় 10 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.3টা 0 2 গ্রাম। খেয়াল করো, যদি রাইডার হয় 5 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.3টা 0 1। যদি রাইডার হয় 10 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.3টা 0 2 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, এখন ভাই এখানে তাহলে আমরা একটু কমেন্ট করে ফেলি যে যদি রাইডার হয় 5 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক কত হবে? সবাই কমেন্ট করো, রাইডার যদি হয় 5 মিলিগ্রাম, রাইডার ধ্রুবক কত হবে? এই কমেন্টটা সবার দেখতে চাই। সবাই শূন্য ঠিক মতো বসে কমেন্ট করবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ভাই এই জায়গাটা আমরা খুব ভালো করে পড়ে আসছি। আমাদের এটা ছিল পরিমাণগত রসায়নের পড়া। আমরা বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানেই সি থাকবে।
HCl বাদে, কি বাদে? HCl বাদে। আচ্ছা, একজন কমেন্ট করছে 0.302, সেটা হচ্ছে ফাতেমা ইসলাম। সেটা হচ্ছে যদি 10 মিলিগ্রাম হয় রাইডার তাহলে হয় 0.302। এবারে বাকিরা কমেন্ট করছে 0.301 গ্রাম, এটাই অ্যাবসলিউটলি কারেক্ট। এখন দেখো ভাই, আমরা বলতেছিলাম যে সোডিয়াম কার্বনেট সি আছে, ক্যালসিত অক্সালিক অ্যাসিড সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে, সোডিয়াম অক্সালেট সি আছে। তাহলে সি যদি থাকে HCl বাদে, তাহলে তারা সব সাধারণত হয় হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, যাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা সাধারণত নিক্তির ক্ষয় করে না এবং এরা জলীয় বাষ্প বা অক্সিজেন সহকারে বিক্রিয়াও করে না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু অক্সিজেন সহকারে বিক্রিয়া করে এবং এরা হচ্ছে নিক্তির ক্ষয়ও করে। ঠিক আছে, তো আমরা সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ এই কয়টা কথা জানি। সেমিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.5 m, ডেসি মানে 0.1 আর সেন্টিমোলার দ্রবণ মানে 0.01 মোল। ঠিক আছে, মানে 0.01 m। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য আমি মোলারিটি শব্দটা ব্যবহার করতে পারি, মোলালিটিও ব্যবহার করতে পারি। স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি হচ্ছে মোলারিটি, কিন্তু এই মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে, বাট মোলালিটি এটা কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে না। ঠিক আছে, মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভর করে না। চলে আসুন ডিজিটাল ব্যালেন্স। তো ডিজিটাল ব্যালেন্সকে বলা হয় টপ লোডিং ব্যালেন্স। এখানে দুটো কথা আছে, সেটা হচ্ছে 2 ডিজিটাল ব্যালেন্স আর 4 ডিজিটাল ব্যালেন্স। 2 ডিজিটাল মানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা পরিমাপ করা যাবে। ঠিক আছে, 4 ডিজিটাল ব্যালেন্স মানে পয়েন্টের পরে চারটা সংখ্যা পরিমাপ করা যাবে। সেজন্য বলতেছে 4 ডিজিটাল ব্যালেন্স দিয়ে 0.301 গ্রামের ভর পরিমাপ করা যায়, আর 2 ডিজিটাল ব্যালেন্স দিয়ে 0.101 গ্রাম সঠিকভাবে পরিমাপ করা সম্ভব। ঠিক আছে, একটু কমেন্ট করো, রাইডার 10 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? রাইডার 10 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? একটু সবাই কমেন্ট করে দাও। এখন ভাই আসো আমরা চলে আসতেছি হচ্ছে রাসায়নিক বিশ্লেষণের আগে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স। মেজারিং সিলিন্ডার এটা দিয়ে আমি সর্বনিম্ন 1 ml পরিমাপ করতে পারবো। কতটুকু? 1 ml মেজারিং সিলিন্ডার দিয়ে। মেজারিং ফ্লাক্স এটা হচ্ছে টিসি। টিসি মানে টু কন্টেইন। মেজারিং ফ্লাক্স টু কন্টেইন। এখানে প্রশ্ন করে যে কার গায়ে টিসি লেখা থাকে? টিসি লেখা থাকে কার গায়ে? লেখা থাকে হচ্ছে মেজারিং সিলিন্ডারের গায়ে লেখা থাকে টিসি। আচ্ছা, এখন আমরা চলে আসি একটা জায়গাতে, সেটা হচ্ছে বুরেট। বুরেটের প্রতিভাগের আয়তন কত? বুরেটের প্রতিভাগের আয়তন হচ্ছে 1 ml। বুরেটের প্রতিভাগের আয়তন কত? 1 ml এবং ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 ml। ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 ml। ঠিক আছে, আচ্ছা, ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 ml। সবাই একটা জিনিস একটু কমেন্ট করে দাও যে বুরেটের প্রতিভাগের আয়তন কত? বুরেটের প্রতিভাগের আয়তন কত? হ্যালো, আমার দেরি হবে নাকি 10-15 মিনিট? আমি যদি না আসি তাহলে বলা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই বুরেটে ব্যবহার করতে পারবা না কি জানো? HF ব্যবহার করতে পারবা না। বুরেটে ব্যবহার করতে পারবা না HF। কেন ব্যবহার করতে পারবা না জানো? কারণ HF এটা হচ্ছে কাঁচকে ক্ষয় করে। HF কি করে? কাঁচকে ক্ষয় করে। আমরা বলছিলাম না কাঁচে নকশা করার জন্য ব্যবহার করা হয় হাইড্রোজেন ফ্লোরাইড। এই জন্য বুরেটে আমি HF ব্যবহার করতে পারবো না। দেখো, মেজারিং ফ্লাক্সের গায়ে টিসি লেখা ছিল, পিপেটের গায়ে লেখা থাকে টিডি বা টু ডেলিভার। পিপেটের গায়ে লেখা থাকে টু ডেলিভার। ডেলিভার মানে কি? দ্রবণকে যদি আমি এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে চাই তাহলে ব্যবহার করতে হবে পিপেট। তাহলে টিসি ছিল মেজারিং ফ্লাক্স আর টিডি এটা হচ্ছে পিপেটের গায়ে লেখা থাকে, মানে লেখা থাকে। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও, দ্রবণকে যদি আমি এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে চাই তাইলে কি ব্যবহার করতে হবে? আচ্ছা, চলে আসবে কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সটা সাধারণত হয় 250 ঘন সেন্টিমিটার। কত হয়? 250 ঘন সেন্টিমিটার অথবা 250 ml। ঠিক আছে, ওকে। সবাই কমেন্ট করো যে
দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে কি ব্যবহার করতে হবে? চলে আসি বুনসেন বার্নার। বুনসেন বার্নারে ভাই দুই রকম শিখা হয়, একটাকে বলে অনুজ্জ্বল শিখা আর একটাকে বলে উজ্জ্বল শিখা। ঠিক আছে, অনুজ্জ্বল শিখায় শীষকালি তৈরি হয় না, এজন্য আমি অনুজ্জ্বল শিখাই পরীক্ষাগারে ব্যবহার করি। দেখো পরীক্ষাগারে ব্যবহার করা হয় অনুজ্জ্বল শিখা। কেন? কারণ অনুজ্জ্বল শিখায় শীষকালি হয় না, উজ্জ্বল শিখায় কিন্তু শীষকালি তৈরি হয়, এজন্য পরীক্ষাগারে আমি উজ্জ্বল শিখা ব্যবহার করি না। অনুজ্জ্বল শিখার আবার দুইটা অংশ, একটা হচ্ছে বিজারণ মণ্ডল আর একটা জারণ মণ্ডল। বা জারণ মণ্ডলের টেম্পারেচার 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই কমেন্ট করো। বুনসেন বার্নারের ক্ষেত্রে বহিস্থ জারণ মণ্ডলের টেম্পারেচার কত? সবাই কমেন্ট করো। বুনসেন বার্নারে বহিস্থ জারণ মণ্ডলের টেম্পারেচার কত? ওকে, এখন চলে আসো ভাইয়া স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেথিলেটেড স্পিরিট। ঠিক আছে, মেথিলেটেড স্পিরিট হচ্ছে 95% রেকটিফাইড স্পিরিট। খেয়াল করবা, মেথিলেটেড স্পিরিট হচ্ছে 95% রেকটিফাইড স্পিরিট। আর রেকটিফাইড স্পিরিট কি জিনিস? এটা হচ্ছে 95.6% ইথানল। 95.6% ইথানল। তাহলে রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল, আর এই রেকটিফাইড স্পিরিটের 95% হচ্ছে মেথিলেটেড স্পিরিট, যেটা স্পিরিট ল্যাম্পের জ্বালানি। তাহলে স্পিরিট ল্যাম্পের জ্বালানি কোনটা? অ্যানসার হচ্ছে মেথিলেটেড স্পিরিট। কমেন্ট করো, স্পিরিট ল্যাম্পের জ্বালানি কোনটা? মেথিলেটেড স্পিরিট। সবাই কমেন্ট করো। পোর্সেলিন বাটি, এটা সাধারণত সিরামিকের তৈরি হয়। কিসের তৈরি হয়? সিরামিকের তৈরি। পোর্সেলিন বাটিতে সর্বোচ্চ তুমি তাপ দিতে পারো 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, রাজ অম্ল, জিনিসটা খেয়াল করো। রাজ অম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল HCl। 1 মোল নাইট্রিক অ্যাসিড 3 মোল HCl। এই জায়গাটা কিন্তু আমরা অনেক আওলাই ফেলি, সাধারণত হয়ে যায় অনেক সময় 3 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল HCl। আসলে কিন্তু তা না। দেখো HCl লিখতে তিনটা বর্ণ লাগছে না, H একটা, C একটা, L একটা, তাই এটা হচ্ছে 3 মোল। আর নাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে 1 মোল, মনে থাকবে। আচ্ছা, মেথিলেটেড স্পিরিট অনেকগুলো কমেন্ট পাইছি। বুনসেন বার্নারের ক্ষেত্রে, সরি স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে জ্বালানি কি ছিল? মেথিলেটেড স্পিরিট। ভেরি গুড, আমরা অনেকগুলো কমেন্টের মধ্যে পেয়ে গেছি। সবাই বলো রাজ অম্লের সংকেত কি? কমেন্ট করো, রাজ অম্লের সংকেত কি? রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ডেসিকেটর। কি ব্যবহার করা হয়? ডেসিকেটর। এটা কিন্তু অনুশীলনী এমসিকিউ। ঠিক আছে, রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় ডেসিকেটর। এখন ভাইয়া দেখো আমাদের এখানে হ্যাজার্ড সিম্বল বলে একটা কথা আছে। সো হ্যাজার্ড সিম্বল এখানে আমাদের খেয়াল করতে হবে। আমরা পরিবেশ রসায়নের মধ্যে কয়েকটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের? যে আচ্ছা, আমরা অনেকগুলো কমেন্ট পাইছি 1 মোল নাইট্রিক অ্যাসিড 3 মোল HCl। ভেরি গুড, আমি নামগুলো পড়ে দিব। তবে আমরা অনেকগুলো জিনিস পাইছিলাম যে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, এরকম অনেকগুলো দূষণ আমরা পড়ছিলাম। সো ওই যে পরিবেশ রসায়নে যাদেরকে আমরা পড়ছিলাম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, এরা সাধারণত কি হিসাবে ব্যবহৃত হয়? এরা সাধারণত বিষাক্ত পদার্থ। কেমন পদার্থ? বিষাক্ত পদার্থ। ঠিক আছে, আচ্ছা, সায়ানাইড আর নিকোটিন, যেটা সাধারণত কোথায় থাকে? তামাক জাতীয় পদার্থে থাকে, তাই না? এরা হচ্ছে অত্যন্ত বিষাক্ত। সায়ানাইড আর নিকোটিন এরা হচ্ছে অত্যন্ত বিষাক্ত। তাইলে এবার আমাদের লাগবে কিভাবে? দেখো খেয়াল করো, কোনটা কোনটা উত্তেজক পদার্থ? যে কোনো ধরনের পাউডার আর গুঁড়া এরা হচ্ছে উত্তেজক পদার্থ। আর সাথে আছে কি? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। মনে রাখবা, যে কোনো ধরনের পাউডার, গুঁড়া, যেমন সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, এরা হচ্ছে উত্তেজক। আর সবল অ্যাসিড, সবল ক্ষার, এরা হচ্ছে ক্ষয়কারী। মনে থাকবে, সবল অ্যাসিড, সবল ক্ষার হচ্ছে ক্ষয়কারী। লঘু অ্যাসিড, লঘু ক্ষার, এরা হচ্ছে উত্তেজক। তাহলে প্রশ্নটা কিভাবে করবে? HCl কেমন ধরনের? HCl তো তীব্র অ্যাসিড, তাই না? তাহলে এটা ক্ষয়কারী। আবার ধরো তোমাকে প্রশ্ন করলো অ্যাসিটিক অ্যাসিড কোন ধরনের পদার্থ? এটা হচ্ছে উত্তেজক পদার্থ, কারণ এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে সবাই কমেন্ট করে দাও তো, পারক্লোরিক অ্যাসিড HClO4 এটা কি হবে? ক্ষয়কারী নাকি উত্তেজক? কমেন্ট করো তো। পারক্লোরিক অ্যাসিড যেটাকে বলে HClO4 এটা ক্ষয়কারী নাকি উত্তেজক? একটু কমেন্ট করে দাও। চলে আসো ভাই, বিস্ফোরক হিসেবে কে কে ব্যবহার করা হয়? বিস্ফোরক হিসেবে সাধারণত ব্যবহার করা হয় যেগুলাতে নাইট্রোজেন থাকে এক্সেপ্ট অ্যামোনিয়া। ঠিক আছে, দেখো
অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেন আছে। টিএনটি, এটাকে বলে ট্রাই নাইট্রোটলুইন, এখানে নাইট্রোজেন আছে, ঠিক আছে। নাইট্রোগ্লিসারিন, এখানে নাইট্রোজেন আছে, ঠিক আছে। খালি একটা এক্সট্রা, জৈব পারঅক্সাইড, এই জৈব পারঅক্সাইড এরা সবাই হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় যেখানে নাইট্রোজেন থাকে, এক্সেপ্ট অ্যামোনিয়া। তাহলে পারক্লোরিক অ্যাসিড HClO4 ক্ষয়কারী, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। এখন ভাই আসো আমাদের নেক্সট যেটা লাগতেছে সেটা হচ্ছে জারক কারা। এটা কিন্তু আমরা একইভাবে আবারও বলবো যে পরিমাণগত রসায়নে পড়ছি জারক কারা, আমরা জানি না জারক যারা তারা পরিমাণগত রসায়নে পড়ে আসছি, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা জারক। KMnO4, এটা একটা জারক, ঠিক আছে। ওজোন, এটা জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে, ওজোন একটা জারক, ঠিক আছে। জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। তো পারক্লোরিক অ্যাসিড ক্ষয়কারী, এটা তোমরা কমেন্ট করছো। সবাই বলো তো যে কোনো পাউডার অথবা যে কোনো গুঁড়া কি হিসেবে ব্যবহৃত হয়, একটু কমেন্ট করে দাও। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটাকে বলে ট্রিফয়েল, যেটা হচ্ছে 1946 সালে সবার আগে ব্যবহার হয়েছিল। 1946 সালে সবার আগে ব্যবহার হয়েছিল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন ট্রিফয়েল, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক দ্রব্য ব্যবহারে অনেকগুলো ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো কি কি আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করো ভাই, আমরা ওকে এটা একটু নামাই দেই, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে আমাদের যে জিনিসটা লাগবে, ইথানল, এটা হচ্ছে দাহ্য এবং ক্ষতিকর। বেনজিন, টলুইন, এরা হচ্ছে দাহ্য এবং ক্ষতিকর। আমরা বলছিলাম না যে সবল অ্যাসিড, সবল ক্ষার এরা হচ্ছে ক্ষয়কারী। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষয়কারী। তোমরা সবাই উত্তেজক কমেন্ট করছো, আমি অ্যানসার পেয়ে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ব্রোমিন, ব্রোমিনও হচ্ছে দাহ্য এবং বিষাক্ত। আমরা সাধারণত বলি যে কোনো ধরনের জৈব যৌগ হচ্ছে দাহ্য আর বিষাক্ত, যেমন দেখো বেনজিন, টলুইন, যেমন বলছি ইথানল, দাহ্য বিষাক্ত। এপাশে খেয়াল করো ক্লোরোফর্ম, ক্লোরোফেনল, সবগুলাই হচ্ছে আমার জৈব যৌগ, কিন্তু ব্রোমিন জৈব যৌগ না হওয়া সত্ত্বেও এটা হচ্ছে দাহ্য এবং বিষাক্ত হিসাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা চলে আসো না, আমাদের কিছু বিকল্প পদার্থ ব্যবহার করতে হয়। যে ক্লোরোফর্ম ব্যবহার না করে আমি ব্যবহার করতে পারি হেক্সেন, CCl4 ব্যবহার না করে আমি ব্যবহার করতে পারি হেক্সেন, বেনজিন ব্যবহার না করে আমি ব্যবহার করতে পারি টলুইন, জাইলিন ব্যবহার না করে আমি ব্যবহার করতে পারি টলুইন। আমরা সাধারণত 2 নাম্বার প্রোডাক্ট ব্যবহার করব না, ব্যবহার করব কয় নাম্বার প্রোডাক্ট, 1 নাম্বার। তাহলে বিউটানল 2 এর বদলে আমি কি ব্যবহার করব, বিউটানল 1। তাহলে সবাই বলো তো বেনজিনের বদলে কাকে ব্যবহার করব, একটু কমেন্ট করে দাও। বেনজিনের বদলে কাকে ব্যবহার করব। দেখো লেড ক্রোমেটের বদলে আমি ব্যবহার করব পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়ামের বদলে আমি ব্যবহার করব হচ্ছে ক্যালসিয়াম। সবাই কমেন্ট করো বেনজিনের বদলে আমি কাকে ব্যবহার করব। বেনজিনের বদলে বিউটানল 1 কেন ব্যবহার করব, ঈশা জামান কমেন্টটা ভুল গেছে। আমি চাইছিলাম বেনজিনের পরিবর্তে কাকে ব্যবহার করব, কমেন্ট করো বেনজিনের পরিবর্তে আমি কাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো যে কোনো ধরনের অ্যাসিড এটা শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, যে কোনো ধরনের অ্যাসিড কি করে, শ্বাসতন্ত্রের প্রদাহ। আমি টলুইন অ্যানসার পাইছি, বেনজিনের বদলে ব্যবহার করব। দেখো HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সব অ্যাসিড না, এরা সবাই শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, কি করে, শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। আচ্ছা এবার খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। কোনটা পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ। দেখো একটু প্রশ্নটা বুঝতে হবে, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে পটাশিয়াম ডাইক্রোমেট পেটে গেলে, কিন্তু যদি প্রশ্ন করে কোনটা পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, অ্যানসার হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কমেন্ট করো কোনটা পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, কমেন্ট করো কোনটা পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ। ফরমালিন, এটা হচ্ছে আমরা জানি ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এটা খেলে কিডনিও নষ্ট হতে পারে, ক্যান্সারও হতে পারে, কিডনিও নষ্ট হতে পারে, ক্যান্সারও হতে পারে। বিউটানল 2 এর বদলে আমি কাকে ব্যবহার করব, সবাই কমেন্ট করো। বিউটানল 2 এর বদলে আমি কাকে ব্যবহার করব, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা কোনটা পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, অ্যানসার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি কিন্তু কমেন্ট করতে বলেছিলাম, আমি এখন অনেকগুলো কমেন্ট পেয়েছি, যে এখানে শুভেচ্ছা কমেন্ট করছে, সুমনা ইয়াসমিন কমেন্ট করছে, অনেকগুলো কমেন্ট এখানে আমরা পাচ্ছি।
তাহলে পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন আরেকটা জিনিস কমেন্ট করতে বলছি, 2 নাম্বার প্রোডাক্টের বদলে কয় নাম্বার প্রোডাক্ট ব্যবহার করব? বিউটানল 2 এর বদলে আমি কাকে ব্যবহার করব? কমেন্ট করে দাও। বিউটানল 2 এর বদলে আমি কাকে ব্যবহার করব? আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা 9 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ওই যে আবার টেনশন না, আগেরটা তো আমি সেখানে পোস্ট দিইনি, আমি তো 2 ফেব্রুয়ারি ভাবছিলাম 2 অথবা 9 হবে। হ্যাঁ হ্যাঁ, আশা করছি 9 তারিখ ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো মেডিকেল ভর্তি পরীক্ষা কবে। আচ্ছা, এটা তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এই চকটা এখন পড়াবো ভাই, আপনি শেষ করার পরে। আচ্ছা পড়ো, আমি শুনি। আচ্ছা, তো ভাই আমরা পেয়ে গেছি উত্তর, 2 নাম্বার প্রোডাক্টের বদলে 1 নাম্বার প্রোডাক্ট ব্যবহার করব, বিউটানল 2 এর বদলে বিউটানল 1। এখন খেয়াল করো ভাই, আমরা 3টা বিশ্লেষণ করছি, সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ আর ম্যাক্রো বিশ্লেষণ। খুব ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটা, কোথায় কতটুকু কঠিন পদার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, কতটুকু কঠিন পদার্থ ব্যবহার করা হয় খেয়াল করতে হবে ভাই। ম্যাক্রো বিশ্লেষণের ক্ষেত্রে যে কঠিন পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0.5 গ্রাম থেকে 2 গ্রাম, 0.5 থেকে 2। সেমি মাইক্রোর ক্ষেত্রে 0.05 থেকে 0.2, আর মাইক্রো বিশ্লেষণের ক্ষেত্রে 5 থেকে 20। একটু ভালো করে খেয়াল করো ভাই, মাইক্রো বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ, এই সিরিয়ালটাতে পড়বা। কিভাবে জানো? দেখো, মাইক্রোতে আছে 5, ম্যাক্রোতে গিয়ে কি করতে হবে? 0.5, সেমি মাইক্রোতে গিয়ে 0.05, তাহলে 5, 0.5, 0.05। এখানে খেয়াল করো 20, 2, 0.2। ঠিক আছে, সব 10 দিয়ে ভাগ, 20, 2, 0.2। ঠিক আছে, 20, 2, 0.2। তাহলে কোনটার ক্ষেত্রে আমি কতটুকু কঠিন পদার্থ ব্যবহার করব? ম্যাক্রো সবার আগে আমি রাখবো হচ্ছে মাইক্রো বিশ্লেষণ, তারপরে ম্যাক্রো, এরপরে হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, মাইক্রো অ্যানালাইটিক্যাল কিছু পদ্ধতি আছে, যেমন ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোমেট্রি, এগুলোতে আমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি ব্যবহার করে থাকি। চলে আসো ভাই, এখানে আমাদের হাইড্রোজেন সালফাইডের বিকল্প কোনটা? H2S এর বিকল্প হচ্ছে থায়োঅ্যাসিডামাইড। H2S এর বিকল্প কে? থায়োঅ্যাসিডামাইড। সবাই কমেন্ট করো, H2S এর বিকল্প কে? থায়োঅ্যাসিডামাইড। কোন যন্ত্রে ব্যবহার করা হয়? কিপ যন্ত্রে ব্যবহার করা হয়। কোন যন্ত্রে ব্যবহার করা হয়? কিপ যন্ত্রে। এইখানে আমরা সেই বিশ্লেষণের ব্যাপারটা একটু আগেই পড়ে আসছি। দ্রবণের আয়তন খেয়াল করো, ঠিক একই ভাবে মাইক্রো 0.2 থেকে 1, তারপরে হচ্ছে সেমি মাইক্রো 2 থেকে 4, আর ম্যাক্রো 20 থেকে 30। খেয়াল করো 0.2, 2, তারপরে 20, 0.2, 2, তারপরে 20, 10 করে বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এখন পানিদাহ বা ওয়াটার বাথ, সর্বোচ্চ তাপমাত্রা 99, 100 হতে পারবে না কিন্তু। ওয়াটার বাথে সর্বোচ্চ তাপমাত্রা 99, ওয়াটার বাথে সর্বোচ্চ তাপমাত্রা কত? 99। আচ্ছা খেয়াল করো, লিকার অ্যামোনিয়াকে লঘু করার জন্য ব্যবহার করা হয় ফিউম হুড। কোনটা ব্যবহার করা হয়? ফিউম হুড। তাহলে লিকার অ্যামোনিয়াকে লঘু করার জন্য ব্যবহার করা হয় ফিউম হুড। খেয়াল করো, হাতে যদি অ্যাসিড লাগে তাইলে ব্যবহার করতে হবে ক্ষার, 5% সোডিয়াম বাইকার্বনেট। হাতে অ্যাসিড লাগলে কি ব্যবহার করতে হবে? ক্ষার, 5% সোডিয়াম বাইকার্বনেট। কমেন্ট করো, হাতে অ্যাসিড লাগলে কি ব্যবহার করব? চোখে যদি ক্ষার পড়ে তাহলে ব্যবহার করব অ্যাসিড, 5% বোরিক অ্যাসিড। সংকেত কি? H3। বোরিক অ্যাসিডের আমি লিখবো না, বোরিক অ্যাসিডের সংকেতটা তোমরা আগে কমেন্ট করো, আমি কারেকশন করে দেব। বোরিক অ্যাসিডের সংকেত অনেক, সরি এটা নিচে লেখা আছে। আচ্ছা দরকার নাই, তাহলে যেটা আমরা কমেন্ট করতেছিলাম সেটাই আগে কমেন্ট করো, যে হাতে অ্যাসিড লাগলে কি ব্যবহার করব? সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট। আর চোখে যদি ক্ষার পড়ে তাহলে কোন অ্যাসিড ব্যবহার করব? বোরিক অ্যাসিড। কতটুকু বোরিক অ্যাসিড ব্যবহার করতে হবে? 5% বোরিক অ্যাসিড ব্যবহার করতে হবে, মনে থাকবে। তো এই হলো আমার এই দুইটা চ্যাপ্টার। ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর আমাদের কর্মমুখী রসায়ন, যেটা আমরা বই কমপ্লিট করছি, মাস্টার বুক কমপ্লিট করছি। ইনশাআল্লাহ সবার কোনো গ্যাপ থাকবে না। অনুশীলনের এমসিকিউ সবাই সলভ করে ফেলবে সুন্দর করে। সবার জন্য শুভ কামনা। থ্যাংক ইউ।